তো চলো আজকে আমাদের যে মিসলেনিয়াস মেন্সের যে ক্লাস আছে সেখানে দেখো তোমাদের জন্য পরপর বোধহয় 8টা অঙ্ক রাখা আছে, পরপর দেখতে পাবে। দেখো ফার্স্ট অঙ্কটা যেটা, সেটা মিশ্রণ যে চ্যাপ্টারটা, মিক্সচার, সেটার ওপর অঙ্ক। সেকেন্ড অঙ্কটা আয়তক্ষেত্রের পার্সেন্টেজের ওপর একটা অঙ্ক, অর্থাৎ এটা কিছুটা আয়তক্ষেত্রের জিনিসপত্র মিশিয়ে। 3 নম্বর অঙ্কটা টাইম এর ওপর অঙ্ক। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে মিক্সচারের ওপর অঙ্ক, অর্থাৎ যেটা হচ্ছে তোমার ওই প্রফিট অ্যান্ড লসও আছে, তার সাথে হচ্ছে দুটো চা মেশাচ্ছ, এই টাইপের অঙ্ক এমনিতেও আসে প্রচুর পরীক্ষায়। 5 নম্বর অঙ্কটা যেটা হচ্ছে তোমাদের একটা বৃত্তাকার মাঠের চারদিক দিয়ে যদি তুমি ঘুরে আসো, তার পরিধি কি, তার পেরিমিটার, সার্কামফারেন্স, এগুলোর ওপরের কিন্তু একটা অঙ্ক। আচ্ছা, তারপর একটা, এটাও হচ্ছে একটা বৃত্তের এরিয়া কি করে বার করে, সেই এরিয়া রিলেটেড একটা অঙ্ক। তারপরেরটা যেটা, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। আর যেটা 8 নম্বর, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। আচ্ছা, কি হলো, সেম হয়ে গেছে। আচ্ছা, মনে হচ্ছে দুটো সেম অঙ্ক টোকা হয়ে গেছে। ঠিক আছে, তো তোমাদের মোটামুটি যেটা দেখলে, যে সেটা হচ্ছে যে প্রত্যেকটা তুমি যা যা এখানে অঙ্ক আজকে আমরা করব, সেটা প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টারের অঙ্ক, রাইট? প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টারের অঙ্ক। এবং সবচেয়ে মেন ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই টাইপের অঙ্ক তোমাদের কিন্তু এমসিকিউতেও আসে। ঠিক আছে, এমসিকিউতেও এই অঙ্কই আসে, সেটার বিভিন্ন কায়দা কানুন থাকে। সেই অঙ্ককেই যদি ডেসক্রিপটিভে করতে হয়, তাহলে আমরা কিভাবে করব সেটা কিন্তু আজকে আমরা লিখবো, যেমন ভাবে লিখছিলাম সেমনি ভাবেই করব। তো চলো কথা না বাড়িয়ে ফার্স্ট অঙ্কটার দিকে আমরা শুরু করি। তো যারা যারা আছো তারা তোমরা নিজেদের মতো করতে শুরু করো, যেভাবে পারো সেভাবেই নিজেরা চেষ্টা করো, কারণ এতদিন তোমরা কথা লিখে অলরেডি শিখে গেছো যে কিভাবে কথা লিখতে হবে, কোথায় কি ধরতে হবে। তো তোমরা নিজেদের মতো চেষ্টা করো, আমিও এখানে করছি, একসাথে দেখা হয়ে যাবে অঙ্ক করতে করতে। ঠিক আছে, তো চলো এই অঙ্কটা কিভাবে করছি দেখো। সেটা হচ্ছে যে কোয়েশ্চেনটা আছে এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে, রাইট? সিরাপ ও জল 5:2 অনুপাতে মেশানো আছে। এই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণে জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। তার মানে জিনিসটার অঙ্কটা এমনি নর্মালি বোঝা যাচ্ছে কি, আমি জাস্ট হালকা করে অঙ্কটা একবার বলে দিচ্ছি, নিয়ে আমরা শুরু করব। সেটা হচ্ছে তোমার কাছে এরকম একটা পাত্র আছে, যার মধ্যে তোমার রেশিওটা আছে কত, 5:2। ওকে, এবার কি করলে, এই শরবতের তুমি কিছুটা পার্ট কি করেছো, তুলে নিয়েছো। কতটা তুলে নিয়েছো সেটা তুমি জানো না, কিন্তু কিছুটা অংশ তুলেছো। তো সেই অংশ যতটা তুলেছো, তুমি যদি এক্স লিটার তুলে থাকো, তাহলে তুমি কি করলে, এক্স লিটার ওয়াটার তুমি তারপরে অ্যাড করলে। ঠিক আছে, অ্যাড করার পরে তোমার দেখা যাচ্ছে ফাইনাল যে রেশিওটা এসছে, অর্থাৎ ফাইনাল যে রেশিওটা জল এবং সিরাপের, যেটা আগে 5:2 ছিল, সেটা এখন কি দাঁড়িয়ে গেল, সেটা এখন 1:1 দাঁড়িয়ে গেল বলতে পারি। কারণ দুটো যদি সমান থাকে, দুটো সমান মানে কি, যে 1:1, 2:2, যে কোনো তুমি 2:2 ধরো, তার থেকে 1:1 ধরাটা ইজি। তাহলে এইটা হচ্ছে আমার গোটা অঙ্কটা। আশা করি তোমাকে ক্লিয়ার করতে পারলাম যে অঙ্কটা কি আছে। এবার আমরা শুরু করব কথা লেখা, লিখে অঙ্কটাকে সলভ করব। ওকে, ক্লিয়ার করতে পারলাম তো সবার কাছে? তোমরা একটু রেসপন্স করো, হ্যাঁ, যতজনই আছো। ওকে 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 ওকে, ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। তাহলে আমরা কি লিখছি, যে পাত্রর মধ্যে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। তাহলে লিখলাম পাত্রে মধ্যে সিরাপের পরিমাণ। সিরাপের পরিমাণ কি হবে, দেখো অনুপাত আছে তোমার 5:2, তার মানে সিরাপের পরিমাণ কি 5/5 + 2 ইজ ইকুয়াল টু কত, 5/7 অংশ লিখতে পারি। কোনো অসুবিধা আছে? লিখতে পারলাম এটা। দ্বিতীয়ত কি লিখবো, পাত্রের মধ্যে
জলের পরিমাণ জলের পরিমাণটা কত? যদি 5/7 সিরাপ থাকে তাহলে 2/5 + 2, তাহলে কত থাকলো? 2/7 অংশ। ঠিক আছে, তাহলে পাত্রের মধ্যে সিরাপের পরিমাণটা লিখলাম, পাত্রের মধ্যে জলের পরিমাণ লিখলাম। এবার কি বলেছে, এই শরবতের কত অংশ তুলে নিলে, তাহলে এখানে যেহেতু জানি না কত অংশ তুলেছি, তাহলে ধরি x লিটার মিশ্রণ তুলে নেওয়া হলো। ঠিক আছে, তো তাহলে x লিটার কি করলাম আমরা, মিশ্রণ ওখান থেকে তুলে নিচ্ছি। এবার x লিটার, আচ্ছা এখানে আমি L লিখে দিয়েছি, এটা মোটেও এরকম করো না। এখানে x এর পাশে কিন্তু লিটার লিখো। ঠিক আছে, একটু হাতের লেখাটা ঘিজিবিজি হয়ে গেছে, দেখে নিও। x লিটার মিশ্রণ কিন্তু তুলে নেওয়া হয়েছে, তোমরা লিটারটা কিন্তু ইংলিশে লিখে দিও না। যাই হোক, এবার ভাবো x লিটারের মধ্যে সিরাপ তোলা হলো। দেখো একটা জিনিস, তুমি কি করেছো, তুমি x লিটার তুলে নিয়েছো। এবার x লিটার যখন তুলছো, নিশ্চয়ই পাত্রে আগে যে রেশিওতে ছিল, অর্থাৎ 5:2 রেশিওতে জিনিসটা ছিল, তাহলে যখন x লিটার থেকে তুলছো সেই 5:2 রেশিওতেই জিনিসটা উঠছে, আশা করি তাই। তাহলে x লিটারের মধ্যে কতটা সিরাপ তোলা হলো, x × 5/7 = কত হচ্ছে, 5x/7 লিটার। আশা করি কোনো অসুবিধা নেই, কারণ কি x লিটারের মধ্যে সিরাপ তোলা হলো কতটা, 5/7 পার্ট। তাহলে x লিটারের মধ্যে জল কতটা তোলা হলো, x × 2/7 অর্থাৎ 2x/7 লিটার। আশা করি ক্লিয়ার প্রত্যেকের। ঠিক আছে, তাহলে কি দেখলাম ফার্স্ট পেজটায়, যে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা x লিটার তুলে নিয়েছি তার মধ্যে কতটা সিরাপ উঠলো সেটা দেখলাম 5x/7, আর কতটা জল উঠলো সেটা দেখলাম 2x/7 লিটার জল উঠলো। এবার তুমি তুলে নেবার পরে কি করেছো, তুমি যতটা মিশ্রণ তুলেছো ঠিক ততটাই তুমি জল ঢেলেছো। ওকে, তো তাহলে আমরা একটা স্লাইড অ্যাড করছি। এক মিনিট, স্লাইডটার কালারটাই চেঞ্জ করি। স্যার স্যার বলছি এই স্লাইডের কালারটা চেঞ্জ করব কি করে? এটা ওকে, চলো আমরা আবার লিখতে শুরু করি। তাহলে আমরা x লিটার শরবত তুলে নিয়ে x লিটার জল যোগ করলাম, তাই তো? তাহলে x লিটার কি করলাম, শরবত তুলে নিলাম, তার বদলে আমরা x লিটার অ্যাড করলাম কি না, পুরোপুরি ওয়াটার অ্যাড করলাম। এবার আমরা ডাইরেক্ট করে দিচ্ছি প্রশ্নানুযায়ী। প্রশ্নানুযায়ী, প্রশ্নানুযায়ী যখন আমরা ইংলিশে লিখতাম বাই কন্ডিশন লিখতাম, তাহলে প্রশ্নানুযায়ী কি, দেখো তো আমার কাছে 5/7 সিরাপ ছিল, 5/7 সিরাপ ছিল, সেই 5/7 সিরাপ থেকে তুমি 5x/7 পার্ট সিরাপ তুলে নিয়েছো, রাইট? এবার আমরা কি দেখেছিলাম,
যে আমাদের বলেছে সিরাপ এবং জলের পরিমাণ বা রেশিওটা সেম হয়। রেশিওটা সেম হওয়া মানে কি, যে যতটা তুমি তুলে নিলে মানে ছিল যতটা, সেখান থেকে তুলে নেবার পর তোমার কাছে এখন যা সিরাপ আছে আর জলটা অ্যাড করার পরে তোমার পরিমাণটা সেম হয়ে গেছে, তবেই তো তোমার দুটো রেশিও 1:1 হবে। তাহলে ডাইরেক্টলি আমি এটা ইকুয়ালস টু লিখতে পারি 2/7 মাইনাস 2x/7 প্লাস এক্স। কারুর কোনো সমস্যা? দেখো তো এই যে জিনিসটা লিখলাম এই অবধি কারুর কোনো আপত্তি আছে? একটু জানাবে। কারুর কোনো আপত্তি আছে? না স্যার। ওকে, তো এবার আমরা কি করব, আমাদের টার্গেট হচ্ছে এক্স এর ভ্যালুটা বের করা। তাহলে কিভাবে করতে হবে, দেখো যখন এরকম থাকে আমরা এক্স গুলোকে একদিকে নিয়ে যাব, সংখ্যাগুলোকে আরেক দিকে রাখবো, রাইট? তো তাহলে কি করলাম, -5x/7 রাখলাম, তার সাথে কি করলাম এদিক থেকে +2x/7 করে নিলাম, আর এদিক থেকে এটাকে -x করলাম। সেটা ইকুয়ালস টু কি হলো, 2/7 -5/7 করে নিলাম এটা। তো করলে কি পাবো, দেখো তলায় 7 এলসিএম নিতে পারি, এলসিএম নিলে ওপরে কে থাকবে, -5x + 2x -7x ইজ ইকুয়াল টু কি পেলাম, ইজ ইকুয়াল টু পেলাম এখানে 7, ওপরে থাকছে 2 -5। ঠিক আছে, এই অবধি রাখলাম। রাখার পরে আমি এই জায়গাটায় ছোট করে করছি, দেখো -5x আর -7x কত হয়, -10 -5 আর -7 -12, -12 এর সাথে +2 মানে হচ্ছে -10, তাহলে -10x/7 ইজ ইকুয়াল টু কত পেয়ে গেলে এখানে 2 -5 করে -3/7। এবার দুজনেরই তলায় 7 আছে, মাইনাস মাইনাস কেটে দাও, 10x ইজ ইকুয়াল টু 3, অতএব x ইজ ইকুয়াল টু 3/10। ঠিক আছে, তাহলে x এর ভ্যালুটা কত পেলাম, 3/10। এবার কি করব, এবার এটা বেরোনোর পরে আমরা উত্তর বলে লিখব। উত্তরে কি লিখব, আমরা 3 বাংলায় লিখে দিই, আমরা 3/10 অংশ, আমরা 3/10 অংশ শরবত তুলে নিয়েছিলাম। ঠিক আছে, তো তাহলে এই হচ্ছে তোমাদের প্রথম অঙ্কের সমাধান। তাহলে কি পেলে প্রথম অঙ্কটায়, দেখো আলটিমেটলি একটা শরবত দেওয়া আছে, সেই শরবতে পাতের সিরাপের পরিমাণ কত, সিরাপের পরিমাণ হচ্ছে 5/7 অংশ, কারণ 5:2 ছিল। জলের পরিমাণটা কত, জলের পরিমাণ হচ্ছে 2/7 অংশ। এই অবধি ক্লিয়ার। এবার কি করলে না এক্স লিটার মিশ্রণ কি করছো না তুলে নেওয়া হলো। এক্স লিটার যদি মিশ্রণ তুলে নাও, সেই এক্স লিটারের মধ্যে সিরাপের কতটা তোলা হলো, সেম রেশিওতেই উঠবে, তাই এক্স ইন্টু 5/7 করে 5x/7 পেলে। সেখান থেকে আবার জল কতটা তোলা হলো সেটা দেখো 2x/7 পেলে। এই অবধি ক্লিয়ার। তারপরে গিয়ে কি পেলে, যে আমরা কি করেছি, এক্স লিটার শরবত তুলে নিয়ে বা মিশ্রণ এখানে লিখতে পারতে, এক্স লিটার মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে এক্স লিটার আমরা জল অ্যাড করেছি। তাহলে এখন শরবতের পরিমাণটা কি দাঁড়াবে, মানে শরবতের সিরাপের পরিমাণটা 5x/7 ছিল, সেখান থেকে মানে 5/7 ছিল, সেখান থেকে 5x/7 তুমি তুলে নিয়ে, ঠিক আছে। আর এখানে 2/7 সেখান থেকে 2x/7 তুমি তুলে নিয়েছো, তুলে নেওয়ার পরে এক্স আরো অ্যাড করেছো। অ্যাড করার ফলে কি হলো, যে দুদিকে যেটা টোটাল রেশিও, দিকের রেশিওটা সমান হলো। রেশিও সমান হওয়া মানে কি, দুটোর পরিমাণটা সেম, রাইট, দুটোর অ্যামাউন্ট সেম হওয়া, তাই জন্য দুটোকে আমি ইকুয়ালে লিখলাম। এবার সমাধান, স্যার মাইক্রোফোনটার আওয়াজটা স্যার, হ্যাঁ ফ্লাকচুয়েট করছে, মাইক্রোফোনটার আওয়াজ কি হচ্ছে, ফ্লাকচুয়েট করছে মানে বাড়ছে কমছে। এখন শোনা যাচ্ছে? না, মাঝে মাঝে কেটে যাচ্ছে। আচ্ছা, মাইক্রোফোনটা
দেখো তো এবার শোনা যাচ্ছে? হ্যাঁ। হুম, আসলে ব্যাটারিটার চার্জটা কম ছিল। আচ্ছা, তাহলে আশা করি এবার পরিষ্কার ক্লিয়ার হলো যে 3/10 অংশ কি হলো না, শরবত আমরা তুলে নিয়েছিলাম। এই অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হয়েছে কি? না। ওকে, তাহলে আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। তোমাদের লেখা, যারা যারা লিখছো তাদের লেখা কমপ্লিট তো? আমি তাহলে নেক্সট অঙ্কের দিকে যাচ্ছি। হুম। ওকে, আচ্ছা দেখো নেক্সট অঙ্ক। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো, প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল সেটা হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনটা কি বলেছে, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই তোমায় বলা নেই, কিন্তু এটা বলা আছে যে দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হয়েছে এবং প্রস্থ 15% কমানো হয়েছে। তাহলে আয়তক্ষেত্রের যে অরিজিনাল আয়তক্ষেত্রটা ছিল তার সাথে যে নতুন আয়তক্ষেত্রটা তৈরি হলো সেই দুটোর কত পার্সেন্ট এরিয়ার চেঞ্জ হলো বা ক্ষেত্রফলের চেঞ্জ হলো সেটা তোমাকে বার করতে হবে, রাইট? তো যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ বলা নেই, তাহলে আমি কি করলাম, যে দৈর্ঘ্য আর প্রস্থ নিজের মতো ধরে নিলাম। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান x মিটার। ঠিক আছে, ধরে নিলাম। আয়তক্ষেত্রের প্রস্থ কি করলাম, y মিটার ধরে নিলাম। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার নিলাম, আয়তক্ষেত্রের প্রস্থ y মিটার নিলাম। ঠিক আছে, এবার 15% কি করছি, 15%, আচ্ছা এখানে 15% লেখার আগে আগে তার এরিয়াটাকে একবার বার করে নাও। যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, x ইন্টু ওয়াই। এখানে কিন্তু অবশ্যই ইউনিটটা লিখবে এবং সেটা কিন্তু হবে বর্গ মিটার। ঠিক আছে, কেউ যেন ভুল করে এখানে মিটার করে দিও না। তাহলে কত পেলে, সেটা পেলে হচ্ছে এক্স ওয়াই, পেলে এক্স ওয়াই বর্গ মিটার। ঠিক আছে, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলে। এবার 15% বৃদ্ধি করার পরে তাহলে কি হচ্ছে, 15% এবার কাকে বৃদ্ধি করছো, দৈর্ঘ্যকে। তাহলে নতুন দৈর্ঘ্য কি হলো, দৈর্ঘ্য হলো কত, এক্স প্রথমে ছিল, তার সাথে অ্যাড করছো কাকে, এক্স এর 15% কে। ঠিক আছে, তাহলে কি বললাম, এক্স তোমার অলরেডি আগে ছিল, তার সাথে অ্যাড করছো এক্স এর 15% কে। তাই জন্য এটা করে দিলে হচ্ছে এক্স প্লাস এক্স এর 15%। করে কত পেলে, 115 এক্স বাই 100 পেলে। আশা করি কোনো সমস্যা নেই এইটুকু অবধি। পনেরো পার্সেন্ট হ্রাস করার পর প্রস্থ হলো, প্রস্থ কত হলো, ওয়াই আগে ছিল, সেখান থেকে বাদ দিচ্ছ কত, ওয়াই এর 15%। ওয়াই আগে ছিল, সেখান থেকে বাদ দিচ্ছ কত, ওয়াই এর 15%। তাহলে বার করে কত হলো, 85 ওয়াই ডিভাইডেড বাই 100। আশা করি কোনো সমস্যা নেই এই অবধি। তাহলে কি পেলাম, ফার্স্ট স্লাইড থেকে আমরা, যে আমাদের কাছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নিতে হলো, আয়তক্ষেত্রের প্রস্থটাও আমাদের ধরে নিতে হলো, নিয়ে আয়তক্ষেত্রের অরিজিনাল যে ক্ষেত্রফল সেটা বার করলাম কত, এটা বার করার পরে 15% আমি বৃদ্ধি করলাম, তাতে এবার দৈর্ঘ্য কত হলো, এক্স প্লাস এক্স ইন্টু 15/100। এক্স ছিল, এক্স এর 15% বাড়ানো হলো, তাই সেটা হয়ে গেল এখন 115 এক্স বাই 100। সেম ভাবে এটাকে যখন হ্রাস করছো
তারপরে তার এরিয়াটা কত দাঁড়ালো, এই সরি এরিয়া নয়, প্রস্থটা কত হলো, y মাইনাস ওয়াই ইন্টু 15/100, মানে হচ্ছে 85y/100। ক্লিয়ার এই অবধি? ওকে, চলো নেক্সট পেজে যাই। এরে অ্যাড করতে, নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে, 115x/100 ইন্টু 85y/100। কোনো অসুবিধা? কোনো অসুবিধা কারুর? না। ওকে, তাহলে এবার কি পাচ্ছ এখান থেকে পেয়ে যাচ্ছ হচ্ছে 115x ইন্টু এটা, তার মানে 115 ইন্টু 85 xy ডিভাইডেড বাই কি করছো 100। ঠিক আছে, এবার এই যে জিনিসটা একটা বিশাল সংখ্যায় চলে আসছে, তো আমরা এটাকে একবার গুণ করেই নি, মানে 115কে 85 দিয়ে একবার গুণ করে নি। দেখো মুখে মুখে ক্যালকুলেশন যতই করতে পারো তারপরেও গিয়ে কিন্তু তোমাকে এই ক্যালকুলেশনটা এখানে দেখাতেই হবে, সেটা গুণটা রাফে করে অবশ্যই দেখাতে হবে যে 115 এটাকে 85 দিয়ে তুমি যখন গুণ করছো কি দাঁড়াবে, সেটা কিন্তু তোমাকে করে দেখাতে হবে, কারণ রাফ ইজ ইম্পর্টেন্ট হিয়ার। ঠিক আছে, তাহলে 5 5 25 5, 115কে 5 দিয়ে গুণ করলে 15 5 75, 575, তার তলায় 5 8 40 0 হাতে 4, 8 কে 8 4 12, 2 হাতে 1, 8 কে 8 আর 1 9। ঠিক আছে, 15 8 120 920। তাহলে এখানে এলো 5, এখানে এলো হচ্ছে 7, এখানে এলো 7, আর এখানে এলো 9। তাহলে দেখো 9775, তাহলে 9775 এটা তলায় 4টে জিরো আছে, তাহলে 4টে জিরো দিয়ে যদি ভাগ হয়ে যায় তাহলে কি দাঁড়াবে, 0.9775 xy দাঁড়াবে কিনা। এখানে কি লিখবো, ইউনিটটা বর্গ মিটার। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার? ঠিক আছে, এই অবধি আশা করি ক্লিয়ার। এখানে একটা জিরো বসিয়ে দিতে পারো, 0.9775। ওকে, এবার এখানটা আমি এটাকে ইরেজ করছি। ওকে, তাহলে 0.9775xy এখন দাঁড়ালো। এবার অলরেডি বোঝা যাচ্ছে যে এটার ভ্যালুটা 1-এর থেকে কমে গেছে, তার মানে তোমার আলটিমেটলি নতুন যে আয়তক্ষেত্রটা তৈরি হয়েছে সেই আয়তক্ষেত্রটা কি হয়েছে, যে আগের থেকে কমে গেছে এরিয়াটা, তাই তো? তাহলে কি লিখবো, ক্ষেত্রফল হ্রাস পেল। কতটা হ্রাস পেল, xy আগে ছিল সেখান থেকে বাদ দিচ্ছি 0.9775 xy বাদ দিলাম, তাহলে xy আগে ছিল সেখান থেকে বাদ দিলাম কত, 0.9775। তাহলে পড়ে কত থাকবে, দেখো এখান থেকে যদি বাদ দিই আমি জিনিসটাকে, কত পড়ে থাকছে মনে হচ্ছে, থাকে তো এটা? কোনো অসুবিধা, কারোর কোনো অসুবিধা? আশা করি নেই। তাহলে আমাকে কি দিয়েছিল, শতকরা কত হ্রাস পেয়েছে, তাই তো? আমাকে কোয়েশ্চেনটা দিয়েছিল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল। তাহলে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল যদি করতে হয়, তাহলে শতকরা হ্রাস পেল, তাহলে শতকরা কত হ্রাস পেল, দেখো টোটাল হ্রাস পেয়েছে কত, 0.225 xy, এটা আমার হ্রাস পেয়েছে। যখন শতকরাতে কনভার্ট করব আমায় সবসময় অরিজিনালের রেসপেক্টে করতে হবে, তাই 0.225 ডিভাইডেড বাই xy ইন্টু কি করলাম 100। তাহলে ইন্টু যদি 100 করা হয়, আচ্ছা এখানে আমার একটা জিনিস ভুল হলো, সেটা হচ্ছে 0 পয়েন্ট, এখানে একটা জিরো আসবে, 1 মিনিট।
এস এখানে একটা এখানে একটা জিরো আসবে, ঠিক আছে এইখানে, ঠিক আছে। তোমরা যদি যোগটা বিয়োগটা করে দেখবে এখানে 0.225 আসবে, রাইট। এবার হচ্ছে 0.225 এখানে এলো এক্স ওয়াই বাই এক্স ওয়াই ইন্টু 100। এবার করলে কি পাবে, এক্স ওয়াই কেটে গেল, 100 কে এটা দিয়ে গুণ করলে পাবে হচ্ছে 2.25%। 2.25% কি হয়েছে, 2.25% হ্রাস পেয়েছে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? এই জায়গাটা ক্যালকুলেশনটা একটুখানি ভুল হচ্ছিল, তো ক্যালকুলেশনটা কি হবে, ক্যালকুলেশনটা সংখ্যাটাকে আরেকবার লিখে নেওয়া যাক। সেটা হবে হচ্ছে 0.0225, ঠিক আছে, এক্স ওয়াই। প্রত্যেকের ক্লিয়ার করতে পেরেছি অঙ্কটা? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ওকে, বাকিরা যারা আছো তারাও একটু রেসপন্স করো প্লিজ। হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে স্যার। ওকে 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 ঠিক আছে ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আমরা কমপ্লিট করলাম। দেখো এই অঙ্কটাকেই যদি তুমি এমসিকিউতে করতে তাহলে কিভাবে করতে, 15% হ্রাস মানে অ্যাড হয়েছে, তাই তো, 15% অ্যাড, আর আরেকটা কি হয়েছে 15% মাইনাস হয়েছে, মনে আছে সেই শতকরার সাকসেসিভ ডিসকাউন্টে করতে একটা ফর্মুলা এ প্লাস বি, মানে এ বাড়ছে যেটা, তারপরেরটা বি, বিটা কমছে তাই এখানে -15, প্লাস করতাম কি 15 ইন্টু -15 ডিভাইডেড বাই 100। তার মানে একবারে এটা এটা কেটে যেত, 15 15 225 আসতো, 225 কে 2 দিয়ে ভাগ করে 2.25% উত্তর আসতো। তাহলে এইটুকু যে জিনিসটা করতে সেই জিনিসটাই এখন দাঁড়ালো হচ্ছে এই এত বড়, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, খাটতে হবে, কি আর করা যাবে, উপায় নাই। চলো 3 নম্বর অঙ্ক। আচ্ছা 3 নম্বর অঙ্ক কি বলছে, একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। আচ্ছা 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে, ভালো কথা। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে, ঠিক আছে। 3 দিন পরে দেখা গেল কাজটির 3/4 অংশ এই 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। ওকে, তাহলে আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে, এটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেনটা কি আছে, 10 দিনে কাজটা কমপ্লিট করতে হবে, 3 দিন হয়ে গেছে কিন্তু তাতে গিয়ে 1/4 অংশ মাত্র কমপ্লিট হয়েছে। তাহলে কি হচ্ছে যে আমাদের এখনো কতজন এক্সট্রা লোক লাগাতে হবে যাতে গিয়ে টাইম মতো কাজটা শেষ হয়। খুব সোজা অঙ্ক দেখে মনে হচ্ছে, তো তোমরা যারা করতে পারছো করতে শুরু করো অলরেডি। দেখো লিখবো কিভাবে, লিখবো এইভাবে যে ধরি সম্পূর্ণ কাজটি হলো 1 অংশ, তাহলে সম্পূর্ণ কাজটা কত, 1 অংশ, 3/4 এই দূর 1/4 অংশ সম্পূর্ণ হওয়ার পর অবশিষ্ট কাজ কত আছে, 1 মাইনাস 1/4 সমান সমান হচ্ছে 3/4। আশা করি ক্লিয়ার। তাহলে কি হলো যে 1/4 অংশ কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে এখন কতটা অবশিষ্ট কাজ, সেটা হচ্ছে 3/4, ভালো কথা। এবার কি বলেছে যে দেখো আমাকে কাজটা কমপ্লিট করতে হবে, আমাকে কাজটা কমপ্লিট করতে হবে কত দিনে, 10 দিনের মধ্যে করতে হবে। তার মানে 3 দিনের কাজ তোমার অলরেডি হয়ে গেছে, বাকি আছে কত দিনের কাজ, বাকি আছে আরো 7 দিনের কাজ। কাজটি সঠিক সময়ে করতে হলে
কাজটা যদি সঠিক সময়ে করতে হয় তাহলে বাকি সময় কত বেঁচে আছে? 10 - 3 করে পেয়ে যাচ্ছে হচ্ছে 7 দিন। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, কাজটা যদি তোমায় টাইম মতো শেষ করতে হয় তাহলে তোমার কি আছে, 7 দিনের কাজ এখনো পড়ে আছে। এবার তাহলে তোমাকে বার করতে হবে কি, লোক বার করতে হবে। তাহলে এবার আমি যা কিছু করব ঐকিক নিয়মের ভরসায় অঙ্ক করব। তাহলে ঐকিক নিয়মটাকে কি করব, যে আমায় সবসময় ঐকিক নিয়মে যেটা বার করব সেটাকে আমায় ডান দিকে রাখতে হবে। যেটা ঐকিক নিয়মে বার করব সেটাকে আমায় ডান দিকে রাখতে হবে। ঠিক আছে, তো আমি এই জিনিসটাকে মুছে দিচ্ছি এখন, যাতে আমি, আচ্ছা নইলে চলো অ্যাড স্লাইড করে নেওয়া যাক। আচ্ছা, তো তাহলে দেখো আমাকে কি করছে, 280 জন লোক নিয়োগ করেছে, 3 দিনে 1/4 অংশ কাজ হয়েছে। তাহলে আমি কিভাবে লিখবো যে 3 দিনে 1/4 অংশ কাজ করে কতজন? 280 জন। কোনো অসুবিধা? 3 দিনে 1/4 অংশ কাজ করে কতজন? 280 জন। এবার তোমাকে কি করতে হবে, তোমাকে স্টেপ বাই স্টেপ তুমি এসো, একবারে ডাইরেক্টলিও করতে পারো, স্টেপ বাই স্টেপও করতে পারো। ঠিক আছে, তাহলে কিভাবে দেখো, একদিন যদি বার করি, একদিনে 1/4 অংশ যদি বার করি, বা এটাকে একদিন না করে এটাকে এরকম রাখো, দাঁড়াও, এটাকে 7 দিন করে দিলে, 7 দিনে 1/4 অংশ কাজ করে। আচ্ছা একটা জিনিস ভেবে দেখো, 3 দিনে যদি 280 জন একটা কাজ করছে, 1/4 অংশ কাজ করছে, রাইট? 3 দিনে 1/4 অংশ কাজ করে কতজন? 280 জন। যদি তোমার কাছে একদিন টাইম থাকতো, একদিনেই তোমাকে 1/4 অংশ করতে হতো, একদিনেই যদি তোমাকে 1/4 অংশ করতে হতো, তাহলে নিশ্চয়ই বেশি লোক লাগাতে হতো। কারণ 3 দিনে যদি 1/4 অংশ করতেই 280 জন লাগে, সেটাকেই যদি একদিনে করতে হয় তাহলে কি হবে, তোমার বেশি লোক লাগতো। তাহলে এটা লিখতে পারতে 280 × 3 লিখতে পারতে তুমি, কিন্তু তোমার এখন 7 দিনের কাজ লাগছে। তাহলে 7 দিনের কাজ লাগা মানে কি, 7 দিন করতে সেটা একটু কম লোক লাগবে, তাই জন্য কি করছো, তুমি এটাকে 3/7 করে দিচ্ছ, রাইট? অথবা আরেকটা ভাবে ভাবতে পারো কি, যে দেখো দিনের সাথে লোক সংখ্যার সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। অর্থাৎ তোমার যদি বেশি দিন হয় লোক কি হবে, কম হয়ে যাবে, যদি কম দিন হয় লোক কি হবে, বেশি লাগবে। তোমার এখানে দিন যেটা ছিল, তোমার এখানে দিন বেড়ে গেছে, অর্থাৎ 7 দিন হয়ে গেছে। যেহেতু 7 দিন হয়েছে মানে দিন বেড়ে গেছে, তার মানে লোক কম লাগার কথা, তাই জন্য তুমি 3/7 দিয়ে গুণ করছো। যদি লোক বেশি লাগতো তাহলে তুমি 7/3 দিয়ে গুণ করতে। ক্লিয়ার আশা করি? এবার 7 দিনে, এবার ভাবো 1/4 অংশ কাজ করে, এটা যদি 1 অংশ কাজ করতো, তাহলে 1 অংশ কাজ করা মানে কি, কি হয়ে যেত, 280 × 3/7 ইন্টু কি হয়ে যেত, যদি 1/4 অংশ করতে এটা লাগতো, 1 অংশ করতে বেশি সময় লাগবে বা বেশি লোক লাগবে, তাহলে নিশ্চয়ই এই 1/4টা এখানে 4 দিয়ে গুণ হয়ে যেত। ক্লিয়ার? তাহলে এটাই 1 অংশ যদি না করে আমি যদি এটাকেই এখন চেঞ্জ করি, চেঞ্জ কিসে করব, চেঞ্জ করে দিলাম 3/4 অংশে। তাহলে 3/4 অংশ যদি কাজ করতে হয় তাহলে কি হবে, এখানে একটা এক্সট্রা 3/4 দিয়ে গুণ হয়ে যাবে। আশা করি পরিষ্কার, স্টেপ বাই স্টেপ বোঝা গেল তো যে কিভাবে কি হলো। তাহলে পরিষ্কার জিনিসটা বোঝো, প্রথমে 1/4 অংশ কাজ ছিল, তুমি খুব সোজাভাবে ভাবতে পারতে যে 1/4 অংশ কাজ করতে যা টাইম লাগতো, 3/4 অংশ কাজ মানে এটার 3 গুণ কাজ, তাই এখানে 3 দিয়ে গুণ করে দিলে, সেটাও তুমি করতে পারতে। ঠিক আছে, তো করে এবার কি করছো, কাটাকুটি করছো, 4 4 কাটলো, 7 দিয়ে এটাকে কাটলে কত হয়, 40, 4 3 12, 12 3 360, তাহলে 360 জন। তাহলে তোমার লাগতো কত টোটাল, তোমার লাগতো কত টোটাল, 360 জনের প্রয়োজন।
কিন্তু তোমার কাছে আছে বা ছিল কতজন, 280 জন। তাহলে অতিরিক্ত লোক কত নিয়োগ করতে হবে, কারণ কোশ্চেনটা তো তাই বলেছে। কোশ্চেনটা বলেছে আরো কতজন নিয়োগ করতে হবে, আর কতজন, আর কতজন মানে আরো এক্সট্রা কতজনের কথা বলা হচ্ছে। তো তাহলে কি করলে যে লোক, আচ্ছা লোক নয়, লিখবে অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে। অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে। কতজন? 360 জন ছিল, সেখান থেকে তুমি বাদ দিচ্ছ কত, 360ই তো, হ্যাঁ 360 থেকে তুমি বাদ দিচ্ছ 280 জন, বাদ দিয়ে কত পাচ্ছ, 80 জন। তাহলে এবারে ফাইনাল উত্তর লিখবে কি, যে আরো আমাকে 80 জন লোক নিয়োগ করতে হবে। ক্লিয়ার? স্যার আমার আমার একটা কোয়ারি আছে। বলো। ওখানটাতে 3 দিনে 1/4 কাজ করে 280 জন। তারপরটা বললেন 7 দিনে। আমি 7 দিনটাই কেন নিলাম? বাকি 10 দিনের মধ্যে বাকি আছে বলে ওইটা? হ্যাঁ, কারণ হচ্ছে কি, যে আমি দেখো আগের পেজে এই কথাটা লিখেছি অলরেডি, যে তোমাকে যদি টাইম মানে তোমাকে কাজটাকে যদি 10 দিনের মধ্যেই শেষ করতে হয়, তাহলে তোমার বাকি সময় কত থাকছে, তোমার 7 দিন থাকছে, তাই না? হুম, তোমার হ্যাঁ 7 দিন থাকছে, সেই 7 দিনে তো তোমাকে অল্টার করতে হচ্ছে না, কারণ কাজটা তোমার অলরেডি দেখছো যে কিছু লোক যে কাজটা করেছে, মানে 3 দিন ধরে যে কাজটা লোকজন করেছে, তারা নিশ্চয়ই স্লো কাজ করেছে, তাই জন্যই যতটা কাজ হওয়ার কথা ছিল ততটা হয়নি, হয়েছে মাত্র 1/4 অংশ। তুমি যদি ভাবো ভালো করে, 10 দিন তোমার কাছে টাইম আছে, তুমি যদি 1/4 অংশ মানে কি 2.5 দিনের মধ্যে তোমার 1/4 অংশ কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু তোমার হুম, তো হচ্ছে কি, তোমার 3 দিন লেগে গেছে। তার মানে কি, তারা হ্যাঁ তোমার কাজটা স্লো করছে, তাই স্লো হুম, করছে বলেই তোমার কি হচ্ছে না, আমায় কন্ডিশনটা এখানে দেয়া হয়েছে। এবার আমায় যে নেক্সট 7 দিনটা আছে, সেই 7 দিনে কি আমায় যেটা স্লো হয়েছে সেটাকে ম্যানেজ দিতে হবে, তাহলে আমাকে একটু বেশি ফাস্ট করতে হবে, তাই জন্য আমি এখানে 7 দিন নিয়ে কাজটা করলাম। কেন 10 দিন নিলাম না, আচ্ছা। এবার বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, স্যার বলো। বলছি স্যার, এই এই যে এই ইউনিটারি যে ঐকিক নিয়মে এইটা সাজাতে গেলেই তো অসুবিধা হয়ে যাবে। এটা কোনোভাবে তৈরাসিকে করা যায় না? ত্রৈরাশিকে অবশ্যই করা যায়, ত্রৈরাশিকে। এবার কিন্তু কিভাবে করবো সেটা করতে গেলে? হ্যাঁ বলো। বলছি তৈরাসিকটা করতে গেলে কিরকম ভাবে দিয়ে ছকটা করবো? আচ্ছা, ত্রৈরাশিকটা কিরম ছক হবে, তাই তো? তাহলে ত্রৈরাশিকের ছকটা এইরকম হবে। দাঁড়াও, তোমার এখানে 3টে ছক হবে। প্রথমে হবে হচ্ছে দিন, বা দিন লেখে না, লেখে হচ্ছে জিনিসটাকে সময়। এখানে লিখবো হচ্ছে ফার্স্টে সময়, সময়ের জায়গায় তুমি লিখলে এখানে দিন, তারপরে লিখলে কাজের পরিমাণ, এখানে ব্র্যাকেটে লিখে দিলে অংশ, এবার লিখলে এখানে হচ্ছে লোক সংখ্যা। ঠিক আছে, লোক সংখ্যার ব্র্যাকেটে লিখলে হচ্ছে জন, কারণ হচ্ছে আমরা যে জিনিসটাকে কাউন্ট করি ব্র্যাকেটে তার ইউনিট গুলোকে লিখি। এবার ফার্স্টে এখানে 3 লিখলে, এখানে লিখলে 7, এখানে লিখলে 1/4, এখানে লিখলে 3/4, এখানে লিখলে কত 280 ছিল, এখানে হচ্ছে এক্সি ধরে নিলে জিনিসটাকে। ঠিক আছে, এবার তোমাকে লিখতে হবে সময়ের সাথে লোক সংখ্যা ব্যস্ত সমানুপাতি। ঠিক আছে, সময়ের সাথে কি হচ্ছে, লোক সংখ্যা ব্যস্ত সমানুপাতি। তাহলে 3/7, এই যে জিনিসটা ছিল 3/7টা কি, যদি নর্মালি তুমি করতে, দেখো যদি তোমার 3/7 যেটা ছিল, সেই 3/7টা কি যদি আমরা নর্মালি ভাবতাম, যে সেই হয় না যে কাজের সাথে যদি তুমি এটাকে ভাবো, কাজ তোমার যদি বাড়ে তোমার লোক বাড়বে, কাজ যদি কমে তোমার লোক কমবে, তাই জন্য কি ওরা ডাইরেক্টলি সমানুপাতি। ঠিক আছে, তাহলে যদি শুধুমাত্র সময় আর লোক সংখ্যার তুমি সম্পর্ক বানাও, তাহলে তোমার সম্পর্কটা এক্স এর ভ্যালুটা কি হয়ে যাবে, এক্স এর ভ্যালুটা এক্স ইকুয়ালস টু কি হবে, 280 ইন্টু 3/7 হয়ে যাবে। বুঝতে পারলে তো?
কারণ এখানে সময়ের সাথে লোক সংখ্যাটা কি হচ্ছে ব্যস্ত সমানুপাতি। যদি তুমি এটাকে আরো ভেঙে লিখতে চাও তাহলে কিভাবে লেখে 3:7 ইজ ইকাল টু কি লেখে 280:x, এটা তো লেখে নরমালি, কিন্তু যেহেতু এটা ব্যস্ত সমানুপাতি তাই জন্য এটাই এই জায়গাটা ঘুরে যাবে, লেখাটা ঘুরে গিয়ে এই জায়গাটায় লেখা হবে x:280, কারণ দেখো ব্যস্ত সমানুপাতি। এবার এখান থেকে কি লিখতে পারো 3/7 ইজ ইকাল টু x/280, সেখান থেকে দেখো x এর ভ্যালুটা কি লিখতে পারো, এই যে 280 × 3/7, দেখো সেই জিনিসটাই এখানে লেখা হয়েছে। বুঝতে পেরেছো যে বললে? হ্যাঁ স্যার। ওকে, এবার সেম ভাবে তুমি এই যে পার্টটা লিখলে, এবার এখানে তুমি লিখবে কি যে কাজের সাথে কাজের পরিমাণের সাথে লোক সংখ্যা সমানুপাতি, তাহলে x এর ভ্যালু ইজ ইকাল টু 280 × 3/7 ইন্টু ওই যে যেমন ভাবে ওখানে লিখেছিলাম 1/4 ইন্টু ওইটা, সেরকম ভাবে লিখবে, লিখে কাটাকুটি করবে, তোমার উত্তর বেরোবে। ঠিক আছে? তোমাকে তখন এই কথা দুটো মেনশন করতে হবে যে সময়ের সাথে লোক সংখ্যা কি ব্যস্তানুপাতি, কাজের পরিমাণের সাথে লোক সংখ্যা হচ্ছে সমানুপাতি। এই কথা দুটো অবশ্যই মেনশন করতে হবে, নিয়ে তুমি ডাইরেক্টলি এটা লিখতে পারো, বা এইটাকে যদি তুমি আরো ভেঙে দেখাতে চাও তো এটাও তুমি করতে পারো। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে ওকে, চলো তাহলে নেক্সট অঙ্কে আমি এগোলাম। দেখে নাও যারা যারা এখানে কিছু যদি দেখার থাকে, আশা করি পুরোপুরি ক্লিয়ার। হ্যাঁ, এটা ত্রৈরাশিকেও করা যেত, তো ত্রৈরাশিকেও অত লিখতে হতো, আমরা ঐকিক নিয়মটায় অভ্যস্ত, তাই ঐকিক নিয়মে লিখে করে নিলাম একবারে, একই ব্যাপার দুটোই, যেটা তোমার কমফোর্টেবল লাগবে। আচ্ছা, এবার হচ্ছে, ওরে বাপরে এটা তো বড় অঙ্ক। আচ্ছা, এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে 20% ক্ষতি, এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে 25% লাভ করেন। আচ্ছা, তিনি দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 150 টাকা দরে বিক্রি করলে তার 25% লাভ হবে? এই অঙ্কটা শর্টে কি করে করবে কেউ বলতে পারবে আমাকে একটু? এই অঙ্কটা যদি তোমার এমনি পরীক্ষায় আসতো তাহলে তুমি কিভাবে করতে? কেউ একটু আমায় হেল্প করবে? অ্যালিগেশনে নিয়ে আসো 100:160, আর ওদিকে যেটা দেওয়া রয়েছে ওটা 20, ওটার কস্ট প্রাইসটা বার করে নিলে হয়ে যাবে। হ্যাঁ, বেসিক্যালি কি বলেছে যে তোমাকে এইখানে 150 টাকা বলেছে, 25% লাভ হবে এটাও বলে দিয়েছে, বিক্রি করলে 25% লাভ, তাহলে তোমাকে কি করতে হবে, ক্রয় মূল্যটা বার করে নিলে, এখানের একটা ক্রয় মূল্য এখানের একটা পেলে, অ্যালিগেশন ইউজ করলে তোমার ডাইরেক্টলি রেশিও বেরিয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা এটা তো করতে পারবো না, আমাদের কি করতে হবে, আমাদেরকে পুরো লিখে লিখে অঙ্কটাকে করতে হবে। তো চলো কি আছে ধরি, প্রথম প্রকার চা x অনুপাতে ও দ্বিতীয় প্রকার চা ওই অনুপাতে না লিখে y পরিমাণ, x পরিমাণ y পরিমাণ করে দাও, কেন অনুপাত লেখাটা ভালো লাগবে না। প্রথম প্রকার চা x কেজি ও দ্বিতীয় প্রকার চা y কেজি মিশ্রিত করা হলো। ঠিক আছে? তাহলে প্রথম প্রকার চা কি করা হলো, x কেজি মিশ্রিত করা হলো, দ্বিতীয় প্রকার চা কি করা হলো, y কেজি মিশ্রিত করা হলো। এবার তাহলে টোটাল চা কত মেশানো হলো, মোট চা মেশানো হলো কত, x + y কেজি। ঠিক আছে? টোটাল চা মেশানো হলো কত, x + y কেজি, কেজিটাকে কি গ্রাও লিখতে পারো। আচ্ছা, তাহলে এবার দেখো এই অবধি হচ্ছে আমার অঙ্কটা ধরাধরিতে চললো, এবার আমি অঙ্কটার মধ্যে আস্তে আস্তে আমায় ইনপুটে নিতে হবে। কি ইনপুট? ইনপুটটা হচ্ছে যে দেখো
প্রথমে তুমি যখন লাভ ক্ষতির অঙ্ক করবে, লাভ ক্ষতির অঙ্ক করার বেসিক ফান্ডাটা হচ্ছে যে তোমাকে যে করে হোক কস্ট প্রাইস আর সেল প্রাইসটা তোমাকে যে করে হোক বার করে নিতে হবে, রাইট? কস্ট প্রাইস আর সেল প্রাইসটা তোমায় বার করতে হবে, তবে গিয়েই তুমি সেটাকে একটা কোনো ইকুয়েশন বানাতে পারবে, আদারওয়াইজ তো তুমি ইকুয়েশন বানাতে পারবে না, তাই না? তো তাহলে আমায় এখানে দেখছি যে দুটো জিনিসেরই কি আছে, আমায় সেল প্রাইস বলা আছে। দেখো এটাও একটা সেল প্রাইস, বিক্রি করেছে বলছে, আর এটাও হচ্ছে 80 টাকা কেজি দরে বিক্রি করেছে, তার মানে দুটোরই আমায় সেল প্রাইস বলা আছে। বারটা কি করতে হবে, কস্ট প্রাইসের ভ্যালুটা বার করতে হবে, রাইট? তো তাহলে আমি কি দেখলাম যে এখানে লিখছি প্রথম প্রকার চা 20% ক্ষতিতে বিক্রি হয়, অতএব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 100 মাইনাস 20 সমান সমান হচ্ছে 80 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম প্রকার চা আমার কি 20% ক্ষতিতে বিক্রি হয়, তার মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কি হবে, 100 মাইনাস 20 80 টাকা। এবার অলরেডি আমার এখানে বিক্রয় মূল্য বলেই দেওয়া আছে 80 টাকা, তার মানে ক্রয় মূল্য কি হয়ে যাচ্ছে, ক্রয় মূল্য আমার 100 টাকাই হচ্ছে। ক্লিয়ার? দ্বিতীয় প্রকার চা কত টাকা আছে, 25% বোধ হয় না, দ্বিতীয় প্রকার চা 25% লাভ করে, 25% লাভ করেন, অতএব ক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা এখানটাকে একটু ঘুরিয়ে লিখছি, আমি কথাটা একটু ঘুরিয়ে লিখছি, কেন লিখছি তোমরা সেটা এক্ষুনি বুঝে যাবে। সেটা হচ্ছে যে আমায় কিন্তু যেটা এখানে দ্বিতীয় চায়ের ক্ষেত্রে যেটা বিক্রয় মূল্য দিয়েছে সেটা কিন্তু অলরেডি অঙ্কে বলে দিয়েছে, বিক্রয় মূল্যটা কত, 200 টাকা, রাইট? তো তাহলে এটাকে একটু ঘুরিয়ে লিখছি, কিরাম লিখলাম, বিক্রয় মূল্য যখন 100 প্লাস 25 125 টাকা, ক্রয় মূল্য তখন 100 টাকা। ঠিক আছে, হাতের লেখাটা একটু বুঝে নিও, একটু খারাপ হচ্ছে তাড়াতাড়ি করতে গিয়ে। এবার হচ্ছে বিক্রয় মূল্য যখন 1 টাকা, ক্রয় মূল্য তখন কত, 100 বাই 125 টাকা। কোনো অসুবিধা? এবার হচ্ছে বিক্রয় মূল্য তোমায় বলে দিয়েছে 200 টাকা, তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 100 ডিভাইডেড বাই 125 ইন্টু 200, 25 দিয়ে কাটলাম 5, 25 দিয়ে কাটলাম 8, 5 দিয়ে এটা 20, 20 ইন্টু 8 কত, 160। ঠিক আছে, তাহলে কি পেলাম, যে প্রথম প্রকার চা যেটা আছে সেটার ক্রয় মূল্য কত পেলাম, 100 টাকা, দ্বিতীয় প্রকার চা যেটা আছে সেটার ক্রয় মূল্য কত পেলাম, 160 টাকা, তাই তো? তো আমরা কি করেছি, প্রথম প্রকারের চা x কিলো মিশিয়েছি আর দ্বিতীয় প্রকারের চা y কিলো, তাই তো? তো তাহলে মোট ক্রয় মূল্য কত, মোট ক্রয় মূল্য কত, মোট ক্রয় মূল্য হচ্ছে 100 ইন্টু এক্স প্লাস 160 ইন্টু ওয়াই। আশা করি কোনো সমস্যা নেই। প্রথম প্রকার চা তো তুমি 100 টাকা কেজি দরে কিনেছো, কিনে এক্স কেজি মিশিয়েছো, তাই জন্য 100x তোমার কস্ট এলো। দ্বিতীয় প্রকার চায়ের কত, 160 টাকা কেজি দরে কিনেছো,
ওয়াই কেজি মিশিয়েছো, তাহলে 100x প্লাস 160 ওয়াই পেয়ে গেলে। এবার কি করেছো, তুমি 150 টাকা করে বিক্রি করেছো, বিক্রি করায় কি হয়েছে, তোমার 25% লাভ হয়েছে, রাইট? 25% লাভ হয়েছে, তার মানে লাভ কার উপর হয়েছে, কস্ট প্রাইসের উপর লাভ করে তবেই তো সেটা তুমি বিক্রি করছো, রাইট? তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, তোমাকে আমি এই জায়গাটা যদি নর্মাল, যদি এই জায়গাটা ভালো করে বোঝো, তোমার যেটা কস্ট প্রাইস আছে, তোমার যেটা সিপি আছে, সেই সিপিটার ওপরেই তো প্রফিট হয়। প্রফিট কার উপর কাউন্ট হয়, এই কস্ট প্রাইসের উপর। তাহলে কস্ট প্রাইসের ওপরে নিশ্চয়ই 25% চাপিয়েছে, কস্ট প্রাইসের সাথে 25% চাপিয়েই নিশ্চয়ই এই সেল প্রাইসটা পেয়েছে। এটা নিয়ে কারোর কোনো আপত্তি আছে? এই যেটুকু লিখলাম সেটাতে ভালো করে বুঝে নাও, কস্ট প্রাইস আগের পাতায় কি পেয়েছিলে, যে ওই 100 সামথিং ওই জিনিসটা পেয়েছিলে, 100x প্লাস ওইটা। এবার ওটার উপরেই তো তোমার এই 25%টাকে লাভ করছে, ওটার যে টাকাটা সেটার উপরেই তোমার এটা লাভ করছে। লাভ করে কি পাচ্ছে, এই টোটাল জিনিসটাই হচ্ছে বিক্রয় মূল্য, তাই তো? আর এখানেও 150 টাকা করে এক্স প্লাস ওয়াই বিক্রি করেছে, তার মানে এটাও হয়ে যাচ্ছে তোমার বিক্রয় মূল্য। তাহলে আমি কি করলাম, দুটো বিক্রয় মূল্যকে এবার আমি ইকুয়াল করার চেষ্টা করব। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ কারোর কোনো অসুবিধা নেই তো? একটু জানাও সবাই যারা যারা আছো। না। নেই তো কারুর? না না ওকে ওকে ওকে, ঠিক না আছে ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আগে আগে কবে আগে তো আগে লেখা কিন্তু লিখতে পারিনি, একটু দেখাবে? এটা লিখবে আগে আগে লেখা কিন্তু, এটা লিখবে বলছো তো অঙ্কন? হ্যাঁ এইকা এইকা এইকা, হ্যাঁ ঠিক আছে লিখে নাও, আমি পরেরটা শুরু করব। লেখা হয়ে গেলে একটু বলো। হয়ে আগে দেখা। ওকে ওকে, থ্যাংক ইউ অঙ্কন। ঠিক আছে, তো তাহলে এবার আমরা এখানটায় লিখবো কিভাবে, দেখো বোঝালাম যে জিনিসটা, কস্ট প্রাইসের সাথে আমি কস্ট প্রাইসের এটাকে গুণ মানে যোগ করব, মানে কস্ট প্রাইসের এই পার্টটাকে আমি করব, করলে আমি কি পাবো, বিক্রয় মূল্যটাকে সমান করব। তাহলে এই জিনিসটাকে আমি নর্মালি লিখছি, কি লিখছি, প্রশ্নানুযায়ী প্রশ্নানুযায়ী কি লিখছো, দেখো তোমার কাছে অলরেডি কি আছে, অলরেডি তোমার কাছে 100x প্লাস 160y এটা তোমার কাছে আছে, রাইট? এটার সাথে তুমি কি করছো, এটাকে তুমি 25% লাভ করছো, তাহলে 25% লাভ করা মানে বলতে পারি 125/100, তাই তো? কোনো জিনিসকে 125% লাভ করা মানে কি, যে ওটা 125 হয়ে যাওয়া, তাই 125 × 100 করলাম, সেটাই ওর বিক্রি মূল্য এলো 25% লাভে। সেটাকে ইকুয়াল করছি কার সাথে, 150 × x প্লাস ওয়াই। আশা করি কারুর কোনো সমস্যা নেই এটুকুতে। এটা রাখলাম ইনটু, এটাকে ছোট করে দিলাম, কি হয়ে গেল 5/4, সেটা সমান লিখতে পারছি এখানে কত, 150 ব্র্যাকেটে x প্লাস ওয়াই। এবার দেখো এই চারটাকে আমি গুণ করে উপরে তুলে নিতে পারি, তাহলে কি হয়ে যাবে, 500x প্লাস 800y ইজ ইকুয়াল টু 600x প্লাস 600y। আশা করি কারোর কোনো সমস্যা নেই। এখান থেকে কি পেলে, 800y মাইনাস 600y ইজ ইকুয়াল টু 600x মাইনাস 500x পেয়ে গেলে। তাহলে এখান থেকে আরো ছোট করে নাও, কি পেয়ে যাচ্ছ, 200y ইজ ইকুয়াল টু 100x পেয়ে গেলে।
200y ইজ ইকাল টু 100x, তাহলে কি পেয়ে গেলে x বাই y যদি ওখান থেকে বার করি কি পেয়ে যাবে 200 বাই 100। ঠিক আছে, 200 বাই 100 কে যদি কেটে দাও কত পড়ে থাকবে 2 বাই 1, তাহলে x ইজ টু y কত পেলে 2:1। ক্লিয়ার হলো? কারুর কোনো সমস্যা আছে কোনো জায়গায় বুঝতে, কেন আমি এরম করলাম, কোনো ডাউট কারুর? না, ক্লিয়ার। ওকে, বাকিরা সবাই ক্লিয়ার তো? প্লিজ একটু জানিও। হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের ফিডব্যাকের জন্য। তো চলো পরের অঙ্কের দিকে আমরা এগিয়ে যাই। 5 নম্বর অঙ্ক কি বলছে, রহিম একটা বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়তে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে তার 40 সেকেন্ড কম সময় লাগে। বাহ, খুবই ভালো কোশ্চেন। কিন্তু রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো কি কোশ্চেনটা বলছে, ভালো করে বোঝো। রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা এক পাক দৌড়তে যা সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে তার 40 সেকেন্ড কম সময় লাগে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, রহিমের কাছে এরকম একটা বৃত্তাকার মাঠ আছে, তাই তো? রহিমের কাছে এরকম একটা বৃত্তাকার মাঠ আছে, এই মাঠের পুরোটা একবার দৌড়তে। আচ্ছা, নর্মালি অঙ্কটাকে এখন বোঝাচ্ছি, তারপর আমরা কথা লিখবো। তাহলে পুরোটা যদি একবার দৌড়ে তাহলে সে কতটা ডিস্টেন্স অতিক্রম করবে? এই ডিস্টেন্সটা কিনা 2 পাই আর। কেন? কারণ হচ্ছে 2 পাই আর ডিস্টেন্সটাই হচ্ছে একটা সার্কেলের পরিধি। তাই পরিধি যদি 2 পাই আর হয়, যদি একবার পুরোটা একবার দৌড়তে মানে এখান থেকে পুরোটা একবার ঘুরে যদি এখানে আসে, তাহলে কি হচ্ছে, ও 2 পাই আর ডিস্টেন্স অতিক্রম করছে। ক্লিয়ার আশা করি এইটুকু। এবার বলছে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে, অর্থাৎ যদি ধরে নি যে এটা ব্যাস, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে। আচ্ছা, ব্যাসের ডিস্টেন্স কি হয়, মানে ব্যাসের লেন্থ কি হয়? যদি আমি সেন্টার থেকে একদম সেন্টার থেকে যদি এটা আমি আর ধরে নি, তাহলে ব্যাসটা কি হয়ে যাবে আমার 2r হয়ে যাবে ডিস্টেন্স। তাহলে ভাবো যে কোশ্চেনটা কি বলছে, যে যখন একবার 2 পাই আর ডিস্টেন্সে হেঁটেছে আর আরেকবার সে 2r ডিস্টেন্স হেঁটেছে, এই দুটো ডিস্টেন্স হাঁটতে 90 মিটার প্রতি মিনিট সে কি করছে না স্পিডে হাঁটছে, তাতে তার 40 সেকেন্ড কম টাইম লাগছে। 40 সেকেন্ড কম লাগছে। তাহলে কিসের থেকে কিসে কম লাগছে? ব্যাস বরাবর হাঁটতে তার কম লাগছে, মানে এই ডিস্টেন্সটায় হাঁটতে তার কম লাগছে সময়, আর এই ডিস্টেন্সটায় যেতে তার সময় বেশি লাগছে। তার মানে বড় কে? বড় আমার হচ্ছে 2 পাই আরটা, রাইট? 2 পাই আর থেকে যদি 2r বাদ দিয়ে দিই, 2 পাই আর থেকে যদি আমি 2rটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পাবো? তাহলে তো সেটাই পাবো যেটা ও 90 মিটার পার সেকেন্ড বেগে 40 সেকেন্ডে যায়, রাইট? পার মিনিটে ও 90 মিটার গেছে, তাহলে 40 সেকেন্ডে কত গেছে সেটা যদি বার করে নিতে পারি, তাহলেই তো বুঝে যাব যে ওই 40 সেকেন্ডের গ্যাপটাই হচ্ছে এদের দুজনের গ্যাপ। ক্লিয়ার করতে পারলাম আমার কথাটা? সেইটা আরেকবার একটু বলবেন, একটু বুঝতে নিশ্চয়ই পারলাম না। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, একদম একদম মোস্ট ওয়েলকাম। বলছি, দাঁড়াও, দেখো ভালো করে বোঝো। তুমি একটা অঙ্কটা থেকে ক্লুটা এটা পাচ্ছ যে 2 পাই আর ডিস্টেন্সটা সে গেছে একবার, তারপরে আবার 2r ডিস্টেন্সটা গেছে। এই দুবার ডিস্টেন্সটা যখন গেছে যেতে তার এইবারে মানে এই 2 পাই আর ডিস্টেন্সটা যখন সে ঘুরেছে তখন তার একটা সময় লেগেছে। আর ধরো এটা t1 ধরে নাও, তোমার 2 পাই আর যেতে তার t1 লেগেছে, আর এই 2r ডিস্টেন্স যখন গেছে ধরে নাও তার t2 লেগেছে, টাইম ধরে নিচ্ছি। এবার অঙ্কটাতে তুমি ভালো করে পড়ে দেখো, তোমায় বলেছে t1 আর t2 এর গ্যাপটা হচ্ছে 40 সেকেন্ড।
বলেছে কিনা এবার বলো? হ্যাঁ স্যার। বলেছে। তাহলে এবার আমি কি বলছি তোমাকে, দেখো আমি অঙ্কটাকে কিভাবে রিপ্লেস করব। দেখো তোমার এখানে T1 টাইম লেগেছে, T1 আমি বার করতেই পারি যে এটাকে এই 90 দিয়ে ভাগ করে, মানে এটা হচ্ছে দূরত্ব, দূরত্বকে যদি স্পিড দিয়ে ভাগ করি তাহলেই আমার টাইম পেয়ে যাই। আমি অত জটিলতায় যাচ্ছি না, কারণ তাতে গিয়ে আমায় প্রত্যেকটাকে 90 দিয়ে একটা ভাগ করার গল্প চলে আসবে। আমি তোমায় কি বলছি দেখো, বলছি যে এই যে T1 টাইমটা গেছে, T1 টাইমে ও গেছে কত ডিস্টেন্স, এই 2 পাই আর ডিস্টেন্স গেছে। ভালো কথা, T1 টাইমেও 2 পাই আর ডিস্টেন্স গেছে, মানলাম। সেম T2 টাইমে ও 2 আর ডিস্টেন্স গেছে। তাহলে দুটো ডিস্টেন্সকে আমি এখানে কি করলাম, দুটো ডিস্টেন্সের গ্যাপটা বার করছি। এবার যখন গ্যাপ বার করছি আমায় এখানেও তো একটা ডিস্টেন্সই আনতে হবে। এবার এই ডিস্টেন্সটা কোনটা হবে, যে ডিস্টেন্সটাও 40 সেকেন্ডে গেছে, 1 মিনিটে 90 মিটার যায়, তাহলে 40 সেকেন্ডেও কিছুটা দূরত্ব যায়। সেই দূরত্বটাই আমি এখানে এই ডি এর ভ্যালুটা, বা এখানে এই দুটোর গ্যাপটাই নিশ্চয়ই এই দূরত্বটা বসাতে পারি। এবার বুঝতে পারলে কি? আচ্ছা অসুবিধা নেই তো? স্যার বলো। এইটাকে যদি স্যার 2πr/90 মাইনাস 2r/90 ইজিক্যাল টু যদি আমি 40 সেকেন্ড করি তাহলে কি কেটে দেবে? না এরকমই তো করা দরকার, তাহলেই একদম তো টাইমটা একদম একদম তোমার লজিক আমি নিয়ে নিলাম। চলো 2πr/90 মাইনাস 2r/90, একদম একদম তুমি যা বলছো ঠিক। দেখো খালি 2r/90 তুমি বললে এখানে আমি 40 নেবো, তাই তো? হ্যাঁ স্যার। তুমি কি ঠিক বলেছো? আরেকবার নিজেকে রিচেক করতে চাইবে? তুমি একবার সময় দিলাম তোমায়, একটু ভেবে বলো। স্যার দুটোই তো ডিস্টেন্স বাই এটা স্পিড আছে, তো এটাই তো তুমি সময়। একটু ভালো করে ভেবে বলো। তুমি ঠিকই বলেছো, কিন্তু একটু ভুল করে গেছো একটা জায়গায়, একটু ভেবে বলো। কেন 90 মিটার প্রতি মিনিট আছে সেই জন্য কি? আমি তোমাকে এবার একটু হাইলাইট করাতে চাইছি, ঠিক আছে? দেখো তো এই পয়েন্টটা হাইলাইট করানোর পরে তুমি কিছু বুঝতে পারলে কিনা। হাইলাইট করলাম মিনিট আর সেকেন্ড। একদম, মিনিট আর সেকেন্ড। তাহলে তোমায় যে এখানে যে 2πr/90 করলে 40/60 হবে। এক্স্যাক্টলি এটা এখানে 60 হবে। ঠিক আছে, এবার ভাবো তুমি কি করতে, এখানে তুমি এখানে করতে 2πr মাইনাস 2r/90 করতে, করে এখানে লিখতে 40/60। এবার এই 90টা এখানে গুণ হয়ে যেত, হতো তো? হ্যাঁ স্যার। তাহলে এবার দেখো তোমার জিনিসটা আমি এই লজিকটাকেই পুট করছি, আমি জিনিসটাকে একই বলছিলাম, তুমিও তাই বললে। তাহলে কি হলো দেখো, তুমি এটাকে বলতে পারো যে 90/60 যদি লিখি, মানে সেটাই সে 1 সেকেন্ডে 90/60 যায়, কোনো অসুবিধা নেই। 40 সেকেন্ডে কত যায়, 90/60 ইন্টু 40 যায় কিনা? দেখো তো এই দুজনের যে গ্যাপটা, এই দুজনের গ্যাপটাই তো তোমার 90/60 ইন্টু 40, তুমি নিজেই এখানে করলে। সেই জিনিসটাই আমি ডাইরেক্টলি বলছিলাম কিনা, যে 90/60 ইন্টু 40, মানে 40 সেকেন্ডে সে কতটা দূরত্ব যায়, সেই দূরত্বটাই হচ্ছে 2πr আর 2r এর গ্যাপটা। এবার বোঝাতে পেরেছি তো? একদমই তাই। কিন্তু দেখো তোমরা কিরম ভুলটা করে যাচ্ছিলে, সেটা হচ্ছে যেই এখানে তুমি 40 করে দিতে পরীক্ষায়, কিন্তু তোমার এটা ভুল হয়ে যেত। কিন্তু আমি যখন ডিস্টেন্স হিসাবে জিনিসটাকে ভাবছিলাম, আমার কিন্তু এখানে ভুল হওয়ার কোনো জায়গাই ছিল না। এই জায়গাটায় ভাবো, আমি কিন্তু এখানে আমার কোনো ভুলের জায়গাই নেই, কারণ আমি তো বার করছি এই সেন্সে যে 60 সেকেন্ডে সে যাচ্ছে হচ্ছে 90, তাহলে 1 সেকেন্ডে কত, 40 সেকেন্ডে কত। তাহলে 60 সেকেন্ডে যদি 90, 1 সেকেন্ডে 90/60, 40 সেকেন্ডে এটা ইন্টু 40 করে দিলে, তাহলে ইন্টু 40 করলেই তোমার এটা বেরিয়ে যাচ্ছে, একটা ডিস্টেন্স বেরোচ্ছে। আলটিমেটলি এটা তো একটা ডিস্টেন্স, তাই আমি দুটো ডিস্টেন্সকে বাদ দিয়ে একটা ডিস্টেন্সের সাথে ইকুয়াল করছিলাম। একই তুমি যেটা বলেছো সেটাই, তুমি যেটা বলেছো 2πr/90 এইটাই করছিলাম, শুধুমাত্র আমি হয়তো একটা অ্যাডভান্স স্টেপ বলছিলাম, আর কিছু ডিফারেন্স নেই। তুমি টাইম দুটোকে ইকুয়াল করেছো, আমি কি করেছি, আমি এখানে শুধুমাত্র ডিস্টেন্সকে ইকুয়াল করেছি। আলটিমেটলি তো জিনিসটা সেমই, তাই না? কারোর কোনো সমস্যা? হ্যালো, না সবাই এবার হ্যাঁ বলো। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে এবার আমরা কথা লিখে অঙ্কটাকে সলভ করি। ওকে।
চলো, ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান হচ্ছে এক্স। কি ইউনিট নেবো? ইউনিট নেবো হচ্ছে মিটার। হলো, একবার মাঠটি প্রদক্ষিণ করলে দূরত্ব কত যায়? দূরত্ব যায় হচ্ছে কত? একবার ঘুরে আসলে 2 পাই আর এই দূরত্ব যায়, এটাকেও আমি মিটার লিখতে পারি। ব্যাস বরাবর প্রদক্ষিণ করলে দূরত্ব যায়, দূরত্ব যায় কত? ব্যাস বরাবর যদি করে 2 আর। এবার 60 সেকেন্ডে রহিম যায় কত? 90 মিটার। 1 সেকেন্ডে রহিম যায় কত? 90/60 মিটার। 40 সেকেন্ডে রহিম যায় কত? 90/60 ইন্টু 40। তাহলে এখান দিয়ে 20 দিয়ে কাটলে এটা আসছে 3, এটা আসছে 2, 3 দিয়ে এটাকে কাটলে 30, 30 ইন্টু 2 কত হয়ে যায়? 60 মিটার। এই অবধি পেয়ে গেলাম, ঠিক আছে। এবার কি করব? জাস্ট দুটোর গ্যাপটাকে এই দূরত্বের সাথে ইকুয়াল করে দেবো। তাহলে কি করলাম? পরের পেজে গিয়ে প্রশ্নানুযায়ী টু পাই আর মাইনাস 2 আর, সেটাই সমান কত পেলাম? 2 পাই আর মাইনাস 2 আর, সেটাই পেলাম হচ্ছে 60 করে দিলাম। এবার তো কাজ শুধু সমাধান করা। কি করব? দুটো থেকেই আমি কি করব? 2 আর কমন নিতে পারি। 2 আর কমন নিলে 22 এর 7 মাইনাস 1 সমান 60 পড়ে থাকলো। সেখান থেকে 2 আর সমান সমান লিখতে 2 আর ইন্টু 15/7, সেটা সমান 60 থাকলো। 2 আর এর ভ্যালুটা কত এলো? 60 ইন্টু 7/15। আচ্ছা, বার করতে কি বলেছে দেখি? বার করতে বলেছে মাঠের ব্যাসের দৈর্ঘ্য বার করতে বলেছে। আচ্ছা, ব্যাসের দৈর্ঘ্য যদি বার করতে বলে তাহলে আমি 2 আরই রাখবো জিনিসটা, তাহলে আর 2টাকে ভাগ করে আর বানানোর দরকার নেই। তাহলে 2 আর এর ভ্যালু কত? 28 মিটার। ঠিক আছে, এবার অ্যান্সার লিখে দেবে যে বৃত্তের ব্যাস হলো কত? বৃত্তের ব্যাস 28 মিটার। ক্লিয়ার? আশা করি প্রত্যেকের কাছে এটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। অঙ্কটার কনসেপ্টটা বুঝে যাওয়ার পর তো আর কিছু নেই, শুধু ক্যালকুলেশন, একদমই সোজা। ঠিক আছে, চলো পরেরটায় গেলাম। ওকে, কি বলছে? পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি বললো? যে আমার কাছে একটা এরকম কি আছে? বড় আয়তকার মাঠ আছে। আয়তকার মাঠের কি হচ্ছে? অ্যাথলেটিক ক্লাবের মাঝখানে। আচ্ছা, মাঝখানে বলেছে একটা বৃত্তাকার জলাশয়, তার মানে মাঝখানে কি হচ্ছে? এরকম একটা বৃত্তাকার জলাশয় আছে, যেটার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 14। এটা ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে। আর কি বলেছে? মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 ও 42। তার মানে হচ্ছে কি? যে এখান থেকে এটা বলে দিয়েছে হচ্ছে 60, আর এখান থেকে এটা বলে দিয়েছে হচ্ছে 42। ভালো কথা। কি বলেছে? জলাশয় বাদে আয়তকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে, অর্থাৎ এই জায়গাগুলো, এই জায়গাগুলোতে ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে কত খরচা হবে? এটা তো বোঝাই যাচ্ছে, খুব সোজা অঙ্ক। কি করব আমরা? আমরা প্রথমে টোটাল আয়তকার যে বাগান আছে
সেই বাগানের ক্ষেত্রফলটা বার করে নেব। বার করে নেবার পর কি দেখব, যে জলাশয় যতটা আছে এটা জলাশয়, তাই জলাশয়ের ক্ষেত্রফলটাকেও বার করে নেব। তাহলে প্রথমে কি করছি, প্রথমে টোটালটা বার করছি, দেন জলাশয়টাকে বার করছি, নিয়ে টোটাল থেকে নিশ্চয়ই জলাশয়ের এরিয়াটাকে বাদ দিতে হবে। তাহলে টোটাল থেকে জলাশয়ের এরিয়া বাদ দিলাম, বাদ দেওয়ার পরে আমার যেটা পড়ে রইলো সেটাতেই আমি ঘাস লাগাচ্ছি। তাহলে সেটাই 1 বর্গ মিটারে খরচা 75 টাকা। তাহলে টোটাল কত খরচা এটা আমাকে বার করতে হবে। আশা করি বোঝা গেছে। এমনি তরিকা তো খুব ইজি, ঠিক আছে। চলো অঙ্কটা শুরু করা যাক তাহলে। আয়তকার মাঠটির দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য আছে 60 মিটার। আয়তকার মাঠটির প্রস্থ আছে কত, 42 মিটার। আয়তকার মাঠটির ক্ষেত্রফল কত আছে, 60 ইন্টু 42, সঙ্গে সঙ্গে ইউনিট চলে আসবে বর্গ মিটার। 42কে 6 দিয়ে গুণ করলে কত হয়, রাইট, 2520। বৃত্তাকার জলাশয়ের ব্যাসার্ধ কত, 14 মিটার, তো 14 মিটার। তাহলে বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল কত, ফর্মুলাটা হচ্ছে পাই আর স্কোয়ার। তার মানে কোনো একটা বর্গাকার জমির যদি, এই বর্গাকার বলছি, বৃত্তাকার জমির যদি তুমি এরিয়া বার করো, ফর্মুলাটা কি, পাই আর স্কোয়ার। অর্থাৎ হচ্ছে 22/7 ইন্টু কি হচ্ছে আর স্কোয়ার, মানে 14 ইন্টু 14, ঠিক আছে। তাহলে 7কে 2 দিয়ে গুণ করলে 14 হয়। তাহলে কি পেয়ে যাবে, 44 ইন্টু 14। 44 ইন্টু 14 কত হয়, 14কে 40 দিয়ে গুণ করলে 14 4 56, 560 আরো 14 4 56, মানে 616, ঠিক আছে। তাহলে প্রথমটা পেয়েছিলে কি 2520, আর এখন পেলে কত, 616। লিখবো কি, জলাশয় বাদে আয়তকার মাঠের ক্ষেত্রফল, জলাশয় বাদে আয়তকার মাঠের ক্ষেত্রফলটা কত আছে, 2520 থেকে 616 বাদ, 2520 মাইনাস 616, কি লিখবে, বর্গ মিটার, ঠিক আছে। 2520 থেকে 616 বাদ দিতে হবে। তাহলে 20 থেকে 16 বাদ দিলে কত থাকে, 4, আর 25 থেকে 6 বাদ দিলে কত থাকে, 19, ঠিক আছে। তাহলে 1904 বর্গ মিটার। কোনো অসুবিধা, আশা করি নেই তো কোনো অসুবিধা এই অবধি। না। 1 বর্গ মিটার ঘাস লাগাতে খরচা হয় কত, 1 বর্গ মিটার ঘাস লাগাতে খরচা হয় 75 টাকা। তাহলে 1904 বর্গ মিটার ঘাস লাগাতে খরচা হয় কত, 1904 ইন্টু 75, তাই তো, 1,42,800। 1,42,800 টাকা, ঠিক আছে। আমি গুণ আর করলাম না, ঠিকই আছে, চলো, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে গল্প। আচ্ছা, 1,42,000,
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে ঠিকই আছে। ওকে, হ্যাঁ তো তাহলে এই হচ্ছে গল্প। আমি তলায় অ্যান্সার লিখে দেবো যে টোটাল আমার ঘাস লাগাতে এই টাকাটা আমার খরচা হচ্ছে। এই অঙ্কটা এমন কিছু ছিল না, শুধুমাত্র ওই ফর্মুলাগুলোকে যাতে ইউজ করা যায় সেই জন্যই মেন এটা, যে তুমি পরিমিতির আয়তকার বাগানের ক্ষেত্রফল তুমি একটা ফর্মুলা লাগালে, তুমি তারপরে একটা বৃত্তাকার বাগানের ক্ষেত্রফলের ফর্মুলা লাগালে, তো এটা একটা জাস্ট প্র্যাকটিস হয়ে গেল এটা। ঠিক আছে, চলো পরের অঙ্ক। আচ্ছা, বার্ষিক 10% হারে কিছু টাকার, হ্যাঁ আচ্ছা এখানে না একটুখানি গন্ডগোল আছে কোশ্চেনটা হচ্ছে এখানে না মনে হচ্ছে 3 বছর হবে। যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হচ্ছে 930 টাকা, তাহলে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি। আমার যতদূর মনে হচ্ছে এটা 3 বছর হবে। ঠিক আছে, এটা ও বছর এবং ও এরকম তো হবে না কোশ্চেনটা, তো 3 বছর। ঠিক আছে, তো আমরা 3 বছর ধরেই অঙ্কটাকে সলভ করে নিই। ঠিক আছে, তাহলে আমি কি দেখব, যে আমরা জানি এটা যদি এমসিকিউতে করতে কি হতো বলো তো? এফেক্টিভ রেশিওটা বার করে নিয়ে করলেই হতো। হ্যাঁ বলো। 30,000 টাকা হতো। ওই 10:, মানে ওই যেটা আপনি এফেক্টিভ রেশিও করেন না, সেরকম ভাবে করলে হতো। আমি তো রেশিও দিয়ে করে নিই, 10:11 দিয়ে করে নিই। আচ্ছা আচ্ছা, 30,000 টাকা অ্যান্সার আছে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস ভাবে করা যায়, 930টাকে 930 কি 3 বছরের গ্যাপ, এটাকে ভাঙা যায় এরম ভাবে 3d2 প্লাস d2 ইন্টু r%। মানে হচ্ছে এটার আমি একটা কনসেপ্ট তোমাদের এতে করা, মানে ইউটিউবে আমি অলরেডি একটা ক্লাস নিয়েছি, তাতে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমি কিছু অঙ্ক দেখিয়েছি, মানে সেটা এখনো বোধহয় ছাড়া হয়নি, যাই হোক ছাড়বে। এই জিনিসটাকে যদি এইরকম ভাবে সাজানো যায় d2 r%, মানে হচ্ছে তুমি জাস্ট d2 ভ্যালুটা যদি 300 রাখো, মানে 3 ইন্টু 300 প্লাস 300 ইন্টু 10% করে তুমি 930 লিখতে পারো। 3 ইন্টু 300, 300 হচ্ছে 10%, 930কে সাজাতে পারো এইভাবে। অরিজিনাল 300টা কি, 300টা হচ্ছে ওই সেই p ইন্টু r/100 ওই ফর্মুলাটায় লাগিয়ে 300 ইকুয়াল করলে ডাইরেক্টলি তোমার 30,000 উত্তর চলে আসবে। মানে পাতি 300কে 100 দিয়ে গুণ করতে হবে। যাই হোক ঠিক আছে, ওটা পরে দেখবে, ওটা এখন কাজ নয়। এটা দেখেই উত্তর বলা যায় 30,000 এই 930কে সাজালেই। যাই হোক, তাহলে বলছে বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা, তবে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি। তাহলে কি করব, ধরি মূলধনের পরিমাণ কত লিখবো, মূলধনের পরিমাণ ধরে নিচ্ছি x টাকা, সুদের হার কত 10%, এরপরে কি আছে সময় কত, সময় হচ্ছে 3 বছর, তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ, তাহলে 3 বছরের যদি চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বার করতে হয়, ফর্মুলাটা কি x ইন্টু 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার কিউব। আশা করি এটা কি পেতে, এটা পেতে অ্যামাউন্ট, সেখান থেকে যদি আমি প্রিন্সিপালটাকে বাদ দিই তাহলে আমি পেয়ে যাব হচ্ছে সুদের পরিমাণটা। ঠিক আছে, তাহলে x ইন্টু কি পেতে 11/10 তার হোল কিউব মাইনাস x, এখান থেকে কি লিখতে পারতে 1331 x/1000 মাইনাস x লিখতে পারতে, সেটাই সমান সমান কি লেখা যায় 331 x/1000। কোনো অসুবিধা, কিচ্ছু করলাম না, জাস্ট
10/100 ছিল, 10/100 1 প্লাস 10/100 মানে 110/100, সেটা 0 0 কেটে 11/10, 11/10 এর কিউব করলাম 1331, তলায় 1000, তাহলে এখানে এক্সটা অ্যাড হলো, এই এক্সটা এখানে মাইনাস, তাহলে 1331 মাইনাস এক্স করলে তুমি শুধু 331/1000 পাচ্ছ। ঠিক আছে, এবার হচ্ছে এখানেই কন্টিনিউ করছি। 3 বছরের সরল সুদ, সরল সুদের পরিমাণ, সরল সুদের পরিমাণ কি আছে, PTR/100, তার মানে এক্স ইন্টু আর মানে হচ্ছে 10 ইন্টু টাইম কত 3 বছর ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 100, পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100, এটা করে কত পাচ্ছ, এটা করে পাচ্ছ হচ্ছে 3x/10। ঠিক আছে, তাহলে 3 বছরের সরল সুদ পাচ্ছ 3x/10, আর 3 বছরের চক্রবৃদ্ধি সুদ পাচ্ছ 331x/1000। এবার দুটোর গ্যাপটাই অঙ্কে বলে দিয়েছে কত, 930, তাহলে প্রশ্নানুযায়ী কি পেলে, 331x/1000 মাইনাস 3x/10 সমান সমান হচ্ছে 930, পেয়ে গেলে। এবার এটাকে জাস্ট সমাধান করো, কিভাবে করবে, 331x মাইনাস, তলাটাকে যদি 1000 বানাও সবকটার, তাহলে তলায় যদি 1000 বানাতে হয় এটাকে 100 দিয়ে গুণ করতে হবে, মানে 300x, তলায় চলে আসছে 1000 ইজ ইকুয়াল টু হচ্ছে 930, এখান থেকে কি পেলে 31x/1000 সমান সমান 930, দেখো 31 দিয়ে এটাকে কাটা যাবে, 31 3 93 মানে এখানে 30 থাকবে, অতএব x এর ভ্যালু কত, 30 ইন্টু 1000 সমান 30 ইন্টু 1000 সমান সমান হচ্ছে 30,000। তাহলে লাস্টে উত্তর কি লিখবো, যে ওই টাকার পরিমাণ কত, টাকার পরিমাণ হচ্ছে 30,000 টাকা। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের, বাকি যারা আছো? হ্যাঁ স্যার। ওকে, তো চলো আজকে আমাদের এই 8টা অঙ্কই ছিল, এই 8টা না 7টা যাই হোক, একটা অঙ্ক তো একটু গন্ডগোল হয়েছে, একই অঙ্ক দুবার রিপিট হয়ে গেছে, তো এই অঙ্কগুলোই মোটামুটি আজকে হলো। আজকে এখানেই আমি ক্লাস শেষ করছি, চলো আবার পরের দিন আসবো কিছু নতুন অঙ্ক নিয়ে। ঠিক আছে, চলো।